স্বামী ৩ বছর পর ডিএম হয়ে ফিরে এসে দেখল স্ত্রী রেল স্টেশনে ভিক্ষা করছে। তারপর শীতের হালকা কুয়াশায় ঢাকা সেই সকালটা অন্য যে কোনো সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু অর্জুনের জন্য সেটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছিল। ছোট শহর বহরমপুরের সরু গলি দিয়ে যখন দুধওয়ালা সাইকেলের ঘণ্টা বাজল আর মন্দিরের ঘণ্টা ধীরে ধীরে বাজতে শুরু করল, ঠিক তখনই মাটির দেয়াল ঘেরা এক পুরনো বাড়ির উঠোনে অর্জুন কাঠের ভাঙা চেয়ারে বসে খবরের কাগজের পুরনো পাতা উল্টাচ্ছিল। চোখ খবরের দিকে কম আর সরকারি চাকরির কলামের দিকে বেশি ছিল। প্রতিটা লাইন পড়ার সময় তার কপালে চিন্তার ভাঁজ পড়ত, যেন প্রতিটি শব্দ তাকে উপহাস করছে। যোগ্য প্রার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সীমিত আসন। আর সে হালকা হাসত, কারণ সে জানত যে এই শব্দগুলো তার জন্যই তৈরি হয়েছে। শুধু সময় এখন তার সাথ দিচ্ছে না। অর্জুন গরিব ছিল ঠিকই, কিন্তু তার চোখে যে আগুন ছিল তা পুরো শহরে কারও ছিল না। গায়ের রং শ্যামলা, শক্ত চোয়াল, চোখে অদ্ভুত জেদ, যেন পৃথিবীকে বলছে, থেমে যাও, আমি আসছি। তখনই পেছন থেকে চায়ের সুগন্ধ এলো, আর একটা ধীর মিষ্টি কণ্ঠস্বর, এত সকাল থেকে আবার সেই খবরের কাগজ? চোখ খারাপ হয়ে যাবে তোমার। অর্জুন ঘুরে তাকাল। সীমা দাঁড়িয়ে ছিল, তার স্ত্রী। সাধারণ সুতির শাড়ি, কোনো মেকআপ নেই, কপালে ছোট টিপ, চুলগুলো আলগা করে বাঁধা, কিন্তু চেহারায় এমন শান্তি যেন পুরো ঘর তাতেই আলোকিত হয়ে উঠছে। সে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, আজ আবার অনেক রাত পর্যন্ত পড়বে নাকি? অর্জুন চা নিল, এক চুমুক দিল, আর ধীরে বলল, সীমা, এবার ফর্ম ভরে দিয়েছি, ডিএমের প্রস্তুতি নেব, পুরো শক্তি দিয়ে। হয় হব, নয়তো। সীমা সাথে সাথে তার কথা মাঝপথে থামিয়ে দিল, নয়তো কিছু না, তুমি হবেই। আমার নিজের চেয়েও তোমার উপর বেশি ভরসা আছে। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে রইল। এই সেই ভরসা যা তাকে প্রতিবার ভেঙে পড়া থেকে বাঁচিয়ে নিত। কিন্তু ভরসায় তো পেট ভরে না। ঘরে টাকা ছিল না, মা অসুস্থ ছিল, ধার বেড়ে যাচ্ছিল। শহরের লোকেরা খোটা দিত, বই পড়ে কেউ কখনো অফিসার হয় না, মজুরি কর, ঘর সামলে আগে। কিন্তু সীমা সেই সব খোটার সামনে ঢাল হয়ে দাঁড়াত। অনেকবার রাতে অর্জুন জেগে উঠে দেখত সীমা গোপনে তার গয়না গুলছে। পরদিন সেই গয়না গায়েব। জিজ্ঞেস করলে হেসে বলতো, ওরে ওগুলো পুরনো ছিল, বেচে দিয়েছি, চাল ডাল এসে গেছে তো। অর্জুন জানত সে মিথ্যা বলছে। সে সব কিছু তার স্বপ্নের পেছনে ঢালছিল। একদিন কোচিংয়ের ফর্ম এলো। ফিজ এত বেশি ছিল যে অর্জুনের হাত কেঁপে উঠল। সে কাগজটা মুড়ে ফেলে বলল, হবে না, বাদ দি। কিন্তু সেই সন্ধ্যায় সীমা তার হাতে টাকা এনে রাখল, পুরো টাকা। অর্জুন হতভম্ব, কোথা থেকে এলো? সীমা হাসল, তোমার বউয়ের কাছে খাজানা আছে, মনে আছে বিয়ের সেই হারটা? ওটাই বেচে দিয়েছি। অর্জুনের চোখ ভরে এলো, পাগল নাকি তুমি? ওটা তোমার ছিল। সীমা বলল, আমার আবার কি অর্জুন, আমার তো সব তুমি। সেদিন অর্জুন প্রথমবার অনুভব করল, এ শুধু স্ত্রী নয়, এ তার ভাগ্য। তারপর সেই দিনটা এলো যেদিন তাকে শহরে যেতে হতো প্রস্তুতির জন্য। ৩ বছরের লড়াই, ৩ বছরের অপেক্ষা। রেল স্টেশনে ভিড় ছিল, চাওয়ালাদের আওয়াজ, ধোয়ার গন্ধ, প্ল্যাটফর্মে দৌড়াতে থাকা মানুষজন, আর মাঝখানে সীমা দাঁড়িয়েছিল। তার চোখ লাল ছিল, কিন্তু সে কাঁদছিল না, কারণ সে জানত সে কাঁদলে অর্জুন ভেঙে পড়বে। ট্রেন আসার বাঁশি বাজল, অর্জুনের বুক ধরফর করতে লাগল। সে ব্যাগ ওঠাল, সীমার সামনে এসে দাঁড়াল। কিছু বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল, যেন এই চেহারাটা স্মৃতির ফ্রেমে বন্দি করে নিতে চায়। সীমা ধীরে বলল, যাও অর্জুন, ফিরে এসো, কিন্তু হেরে ফিরো না। অর্জুন তার হাত ধরল। ৩ বছর, ব্যাস ৩ বছর, তারপর তোমাকে এই স্টেশনে নিতে আসব ডিএম হয়ে, নিজের গাড়িতে, কথা দিলাম। ট্রেন চলতে শুরু করল। অর্জুন দরজায় দাঁড়িয়ে হাত নাড়াতে থাকল, সীমারও, যতক্ষণ না ট্রেন কুয়াশায় মিলিয়ে গেল। কিন্তু সে কি জানত যে এই ৩ বছর শুধু দূরত্বই আনবে না, তার জীবনকে এমন মোড়ে নিয়ে যাবে যেখানে মানুষ হয় ভেঙে যায়, নয়তো পাথর হয়ে যায়। আর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সীমা অনেকক্ষণ ধরে খালি লাইনের দিকে তাকিয়ে রইল, যেন আশা করছিল ট্রেনটা ফিরে আসবে। কিন্তু জীবনের ট্রেন কখনো পেছনে ফিরে না, সে শুধু এগিয়ে যায়, আর মাঝে মাঝে নিজের সাথে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। ট্রেনের ধোঁয়ায় অর্জুনের চেহারা যেন ঝাপসা হয়ে বাতাসে মিশে গিয়েছিল। সীমা হাত তুলে বিদায় জানাচ্ছিল, কিন্তু সত্য তো এটাই ছিল যে সেই মুহূর্তের পর তার জীবন থেকে বিদায় কখনো শেষই হল না। সে ধীরে ধীরে বাড়ি ফিরল। আঙিনাটা কেমন অদ্ভুত খালি লাগছিল। সেই দেওয়াল, সেই দরজা, সেই উনুন, কিন্তু সব শুনশান, যেন ঘর থেকে আওয়াজই চলে গেছে।
আগে যেখানে অর্জুন বই নিয়ে বসে থাকত সেখানে এখন শুধু একটা পুরনো চেয়ার ছিল যা বাতাসে নড়ছিল। সেই চেয়ারের ক্যাচ ক্যাচ শব্দ তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে সে এখন একা। শুরুর কিছুদিন সে নিজেকে কাজে ডুবিয়ে রাখল। সকালে জল ভরা, শাশুড়ির ওষুধ, ঘর পরিষ্কার করা, পাড়ায় সেলাইয়ের কাজ নেওয়া, রাতে অর্জুনের পুরনো শার্ট বুকে জড়িয়ে ঘুমানো, প্রতি সন্ধ্যায় স্টেশনের দিকে তাকিয়ে থাকা যেন সে হঠাৎ ফিরে আসবে। ফোনের প্রতিটা ঘণ্টায় বুক কেঁপে ওঠা, ডাক পিয়নের সাইকেলের আওয়াজে দৌড়ে বাইরে যাওয়া, কিন্তু প্রতিবার নিরাশা জুটত। অর্জুন বলেছিল ফোন করবে, কিন্তু ফোন এলো না। বলেছিল চিঠি লিখবে, কিন্তু চিঠি এলো না। সীমা নিজেকে বোঝাত পড়াশোনায় ব্যস্ত হবে, বড় অফিসার হবে, তখন আসবে। আর এটাই ভেবে হেসে ফেলত, কিন্তু রাত হতেই সেই হাসি বালিশে ভিজে যেত। 1 মাস পর শাশুড়ির শরীর খারাপ হল, ওষুধের টাকা ছিল না। ধার চাইতে গেল তো দোকানদার ঠান্ডা হেসে বলল, তোমার বর তো শহরে পালিয়ে গেছে, টাকা কে ফেরত দেবে? সেদিন প্রথমবার সীমা অপমানের স্বাদ পেল। তেতো, খুব তেতো। সে তার শেষ রূপোর পায়েলটা খুলে ওষুধ কিনল, কিন্তু ভাগ্য যেন পেছনেই পড়েছিল। 2 সপ্তাহ পর শাশুড়িও মারা গেলেন। ঘর আরও খালি হয়ে গেল। এখন সে সত্যি একা। পাড়ার লোকেদের নজর বদলে গেল। আগে যারা বৌমা বলতো, এখন একা মেয়ে মানুষ বলতে লাগল। কিছু মহিলা করুণা করত, কিছু পুরুষ আর চোখে তাকাত। সন্ধ্যায় দরজায় অকারণে টোকা পড়তে লাগল। কোনো সাহায্য লাগলে বলো। তাদের কথায় সাহায্যের চেয়ে নোংরামি বেশি ছিল। সীমা দরজা বন্ধ করে বসে থাকত, হাঁটুতে মাথা গুজে কাঁদত, আর শুধু একটাই নাম বিড়বিড় করত, অর্জুন, তাড়াতাড়ি এসো। কিন্তু সময় কারো ডাক শোনে না। তারপর একদিন মহাজন এলো, হাতে কাগজ। বলল, তোমার শ্বশুরের পুরনো ঋণ আছে, সুদ মিলিয়ে দ্বিগুণ হয়ে গেছে, টাকা দাও, নয়তো বাড়ি যাবে। সীমার পায়ের তলার মাটি সরে গেল। সে হাত জোড় করল, দাদা, একটু সময় দিন, আমার স্বামী আসবে। সে হাসল, 3 বছর ধরে কেউ আসেনি, এখন কে আসবে? 2 দিন পর সত্যিই বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হলো। সীমার কাছে শুধু একটা বাক্স, 2 জোড়া কাপড় আর অর্জুনের ছবি রইল। সেদিন যখন সে রাস্তায় নিজের জিনিসপত্র নিয়ে বসেছিল, সে প্রথমবার বুঝল যে মানুষের ঘর শুধু ইটের হয় না, আশার হয়। আর তার আশাও এখন ধুঁকছিল। সে শহরে কাজ খুঁজল, কেউ বাসন মাজালো, কেউ মেঝে মুছালো। সারাদিন কাজের বদলে 2টো রুটি জুটত। অনেক জায়গায় মালিকের নজর হাতের চেয়ে শরীরের দিকে বেশি থাকত। সে সাথে সাথে কাজ ছেড়ে দিত। খিদে পেট জ্বলত, কিন্তু ইজ্জত বাঁচিয়ে রাখত। অনেক রাত না খেয়ে কাটল। স্টেশনের বাইরে বসে জল খেয়ে ঘুমিয়ে পড়ত। পেটে মোচড় দিলে অর্জুনের ছবি বের করে দেখত আর নিজেকে বলতো, ব্যাস আরেকটু, ও আসবে। কিন্তু ধীরে ধীরে শরীর জবাব দিতে লাগল। চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ল, চুল উস্কো খুস্কো। সে আয়নায় নিজেকে চিনতে পারত না। এক বর্ষার রাত ছিল, প্রবল বৃষ্টি, কাপড় ভেজা, পকেট খালি। 2 দিন ধরে কিছু খায়নি। পেট এমন মোচড়াচ্ছিল যেন ভেতরে কেউ ছুরি চালাচ্ছে। সে স্টেশনের প্ল্যাটফর্মে বসেছিল। সামনে একটা ছোট মেয়ে তার মায়ের সাথে ভিক্ষা চাইছিল। লোকেরা কয়েন ছুঁড়ে দিচ্ছিল। সেই মেয়েটা সেই কয়েন দিয়ে বিস্কুট কিনে হাসছিল। সীমার চোখ সেই বিস্কুটে আটকে গেল। তার নিজের ওপর রাগ হল, আমি এটা করব না, আমি ভিক্ষা চাইব না। কিন্তু তখনই মাথা ঘুরে সে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল, দেখল সেই মেয়েটা তার কাছে বসে আছে, হাতে অর্ধেক বিস্কুট। বলল, নাও দিদি। সেই অর্ধেক বিস্কুট তার সব জেদ ভেঙে দিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার হাত পাতল, আর ঠিক সেই মুহূর্তেই তার মনটা যেন মরে গেল। পরদিন থেকে সেও প্ল্যাটফর্মে বসতে শুরু করল। শাড়ির আঁচল মাথায়, হাত সামনে, ক্ষীণ কণ্ঠে, মা, কিছু দাও, খুব খিদে পেয়েছে। পাশ দিয়ে যাওয়া প্রতিটি ট্রেনের সাথে আশা জাগত, যদি অর্জুন নামে। প্রতিটা স্যুট বুট পরা লোককে তার কয়েক সেকেন্ডের জন্য অর্জুনের মতো লাগত। সে দৌড়ে কাছে যেত, আবার হতাশ হয়ে ফিরে আসত। পুলিশরা মাঝে মাঝে ডান্ডা মেরে তাড়িয়ে দিত, গুন্ডারা রাতে বিরক্ত করত, অন্য ভিখারিরা জায়গার জন্য লড়াই করত। কিন্তু সে সব সহ্য করত, কারণ তার বাঁচার একটা কারণ ছিল, অপেক্ষা। 3 বছর কেটে গেল, ঋতু বদলাল, প্ল্যাটফর্ম সেই একই রইল, আর সীমাও ওখানেই রয়ে গেল। তফাৎ শুধু এটুকুই ছিল যে এখন তাকে আর কারো স্ত্রী মনে হতো না, শুধু ভিড়ে হারিয়ে যাওয়া এক ভিখারি মনে হতো। একদিন সকালে স্টেশনে তোলপাড় শুরু হলো, সাফাই হতে লাগল, পুলিশ মোতায়েন হলো, সবাইকে সরানো হচ্ছিল। কোনো বড় অফিসার আসার কথা ছিল। লোকেরা বলছিল নতুন ডিএম এসেছে,
খুব কড়া, আজ পরিদর্শন করবে। সীমা শুনল, কিন্তু তার কি আসে যায়? তার কাছে সব অফিসারই এক। সে আবার হাত পাতল। সে কি জানত যে ভাগ্য আজ সেই প্ল্যাটফর্মে তার সাথে মশকরা করতে নয়, তার জীবন বদলে দিতে আসছে। আর যে মানুষটার জন্য সে ৩ বছর অপেক্ষা করেছে, সে মাত্র কয়েক কদম দূরে ছিল। কিন্তু এখনও দুজনে জানত না যে পরের মুহূর্তটা তাদের দুনিয়া কাঁপিয়ে দেবে। সকালের সেই একই রেল স্টেশন, সেই ভাঙা বেঞ্চ, সেই চাওয়ালাদের আওয়াজ, সেই ভিড়। কিন্তু সেদিন বাতাসে কিছু আলাদা ছিল, যেন বড় কিছু ঘটতে চলেছে। সাফাই কর্মীরা অস্বাভাবিক দ্রুত গতিতে ঝাড়ু দিচ্ছিল, দেয়ালের পোস্টার সরানো হচ্ছিল, পুলিশরা এদিক ওদিক দৌড়াচ্ছিল, ছোট দোকানদারদের লাইনে দাঁড় করানো হচ্ছিল। লাউডস্পিকারে বারবার ঘোষণা হচ্ছিল, সবাই প্ল্যাটফর্ম খালি করুন, পরিদর্শন হবে। আর এসবের মাঝখানে সীমা তার পুরনো ময়লা শাড়িতে এক কোণে বসেছিল, হাতে স্টিলের ছোট বাটি, চুল জট পাকানো, রোদ আর ধুলোয় চেহারা কালো হয়ে গেছে। কিন্তু চোখ দুটো আজও তেমনই ছিল, অপেক্ষা করছে, যেন প্রতিটি ট্রেনে এসে সেই মুখটা দেখতে পাবে যাকে সে ৩ বছর ধরে খুঁজছে। সে আজও অন্যদিনের মতোই চুপচাপ বসে লোকজনকে দেখছিল। কিন্তু পুলিশরা লাঠি ঠুকতে ঠুকতে বলল, চল সর এখান থেকে, আজ বড় সাহেব আসছেন, সব ভিখারি হটা এখান থেকে। কিছু লোক পালিয়ে গেল, কিছু গালি দিতে দিতে দূরে চলে গেল। কিন্তু সীমা উঠল না, তার পায়ে এখন আর অত শক্তিও অবশিষ্ট ছিল না। সে ধীরে বলল, সাহেব, কিছুক্ষণ বসতে দাও, অন্য কোথাও গেলে না খেয়ে থাকতে হবে। পুলিশ বিরক্ত হল, কথা কানে যায় না? ডিএম সাহেবের ভিজিট আছে, এখানে নোংরা দেখা যাওয়া চলবে না। এই নোংরা শব্দটা তার বুকে তীরের মতো বিঁধল। সে চুপচাপ উঠল আর প্ল্যাটফর্মের শেষ পিলারের পেছনে গিয়ে বসল, যেখান থেকে সে সব দেখতে পায়, কিন্তু কারো নজর তার উপর না পড়ে। ঠিক তখনই দূর থেকে সাইরেনের আওয়াজ এলো, প্রথমে ধীরে, তারপর জোরে, তারপর বাতাস চিরে স্টেশনের বাইরে গাড়ির কনভয় থামল। সাদা ঝকঝকে এসইউভি, ওপরে লাল বাতি, পেছনে পুলিশের জিপ। সব লোক একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল, যেন কোনো রাজার অভ্যর্থনা হবে। স্টেশন মাস্টার ঘাম মুছতে মুছতে দৌড়ল, পুলিশ স্যালিউট দিল, গাড়ির দরজা খুলল। প্রথমে চকচকে জুতো নিচে নামল, তারপর কড়া ইস্ত্রি করা প্যান্ট, তারপর নেহেরু জ্যাকেট, আর তারপর সেই মুখ, তেজ, কঠোরতা আর আত্মবিশ্বাসে ভরা। চোখে সেই একই আগুন, কিন্তু এখন তাতে ক্ষমতাও যুক্ত হয়েছে। সেই অর্জুনই ছিল, কিন্তু এখন শুধু অর্জুন নয়, এখন সে পুরো জেলার মালিক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্জুন সিং। ৩ বছর তাকে বদলে দিয়েছিল। চেহারা আরও পরিপক্ক হয়ে গেছে, চালচলনে গাম্ভীর্য এসেছে, গলার স্বরে আদেশ। লোকেরা তার সামনে মাথা নত করছিল, কেউ ফাইল ইচ্ছে, কেউ রিপোর্ট পড়ছে, আর সে সব শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল, সবকিছু লক্ষ্য করছিল। নোংরা কেন? টিকিট কাউন্টারে ভিড় কেন? শিশুদের দিয়ে কেন ভিক্ষা করানো হচ্ছে? তার চোখে রাগ ছিল। এটা স্টেশন না নরক? সব ঠিক করো, ১ সপ্তাহের মধ্যে। তার গলা এতটাই কঠোর ছিল যে অফিসাররা কেঁপে উঠল। অর্জুন যখন প্ল্যাটফর্মে হাঁটছিল, তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সেই প্ল্যাটফর্ম যেখানে ৩ বছর আগে সে এক সাধারণ ছেলে হয়ে এসেছিল, আজ অফিসার হয়ে ফিরেছে। হঠাৎ তার বুকটা কেমন ভারী হয়ে গেল। তার সেই দিনটার কথা মনে পড়ল, যেদিন সীমা তার হাত ধরেছিল, যখন সে কথা দিয়েছিল, আমি ফিরব। সে এক মুহূর্তের জন্য থামল। তার চোখ ভিড়ের মধ্যে কিছু খুঁজতে লাগল, হয়তো অভ্যাসবশত, হয়তো আশায়। কিন্তু সে নিজেকে সামলে নিল। কাজে মন দাও অর্জুন, আবেগ পড়ে। সে এগিয়ে গেল। ঠিক তখনই সীমা পিলারের পেছন থেকে এসব দেখছিল। সে শুধু এটুকুই দেখল যে কোনো বড় অফিসার এসেছে, লোকেরা স্যালিউট দিচ্ছে, তার জন্য রাস্তা ফাঁকা করছে। সে এক মুহূর্ত ভাবল, ইস, অর্জুনও যদি এমন হতো। আর তারপর নিজেই হেসে ফেলল। ও নিশ্চয়ই হবে, কোথাও না কোথাও। কিন্তু ভাগ্য হয়তো এই খেলা পছন্দ করছিল। পরিদর্শন করতে করতে অর্জুন প্ল্যাটফর্মে শেষ প্রান্তে পৌঁছাল, যেখানে সাধারণত ভিখারিরা বসে। সে দেখল এক বৃদ্ধ লোক মাটিতে পড়ে আছে, বাচ্চারা খালি পায়ে ঘুরছে, আর কোনায় এক মহিলা বসে আছে, মাথা নিচু, বাটি সামনে। অর্জুনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে অফিসারকে জিজ্ঞাসা করল, এই লোকদের জন্য কোনো শেল্টার নেই কেন? এরাও তো মানুষ। তখনই সেই মহিলা ধীর গলায় বলল, সাহেব, ২ দিন ধরে খাইনি, কিছু দিয়ে দিন। কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর অর্জুনের কানে যেন বিদ্যুতের মতো খেলে গেল। তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। এই আওয়াজ সে হাজারবার শুনেছে, স্বপ্নে, স্মৃতিতে, রাতে। সে ধীরে ধীরে ঘুরল, যেন ভয় পাচ্ছিল যে এটা আবার ভ্রম না হয়ে যায়। আর ওদিকে সীমারও মাথা তুলল, তাদের চোখ মিলল। সময় থমকে গেল, আশেপাশের আওয়াজ উধাও হয়ে গেল।
সাইরেন, লোকজনের শোরগোল, সব ঝাপসা, শুধু দুটো চোখ যারা একে অপরকে চিনে ফেলেছে। অর্জুনের ঠোঁট কাঁপল। সীমা, আর সীমার চোখ বড় হয়ে গেল, হাত থেকে বাটি পড়ে গেল, তার ঠোঁট থেকে শুধু একটা ভাঙা ফিসফিসানি বেরোল। অর্জুন! পরের মুহূর্তেই তার চোখের সামনে অন্ধকার নেমে এলো, আর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অর্জুনের মাথা ফাঁকা হয়ে গেল, বুক ধড়ফড় করতে লাগল। সে ঝট করে তাকে ধরে ফেলল। তার জট পাকানো চুল, শুকনো মুখ, ছেঁড়া কাপড়, এ তার সীমা ছিল, তার সেই হাসি খুশি, চুড়ি বাজানো, স্বপ্ন দেখা সীমা, যে এখন এক ভিখারি হয়ে গেছে। অর্জুনের চোখ দিয়ে প্রথমবার জল গড়াল। সবার সামনে প্রকাশ্যে সে তাকে বুকে জড়িয়ে ধরল, যেন ৩ বছরের দূরত্ব এক লহমায় মিটিয়ে দিতে চায়। তার ঠোঁট কাঁপছিল। এ কি হয়ে গেছে সীমা? আমি তোমাকে কোন অবস্থায় রেখে গেছিলাম? আশেপাশে দাঁড়ানো অফিসাররা অবাক। স্যার, এ কে? অর্জুন মাথা তুলল, চোখ লাল, গলার স্বর পাথরের মতো শক্ত। আমার স্ত্রী, আর এই জেলার সবচেয়ে বড় সত্যি। সেই মুহূর্তে পুরো স্টেশন নিস্তব্ধ হয়ে গেল। আর অর্জুনের ভেতরে কিছু ভেঙেও যাচ্ছিল, আবার কিছু জ্বলছিল, কারণ এখন এটা শুধু প্রেমের গল্প রইল না, এটা প্রতিশোধের শুরু ছিল। প্ল্যাটফর্মে ভিড় জমে গেল, কিন্তু কারো সাহস হচ্ছিল না কাছে আসার। জেলা শাসকের কোলে পড়ে থাকা এক ভিখারিনী আর তার চোখ দিয়ে গড়ানো জল, এই দৃশ্য আগে কেউ দেখেনি। অর্জুন মাটিতে হাঁটু গেড়ে বসেছিল, সীমার মাথা তার কোলে রাখা, তার শুকনো ঠোঁট, ছেঁড়া আঁচল, হাতের তালুর ফাটল, প্রতিটা জিনিস অর্জুনের বুকে পেরেকের মতো বিঁধছিল। সে বারবার নিজেকে জিজ্ঞেস করছিল, আমি কি হলাম ডিএম, অফিসার? কি কাজে লাগলো এসব যখন আমার নিজের স্ত্রী এই অবস্থায়? তার গলা ধরে এলো, সে কাঁপা গলায় চিৎকার করে বলল, অ্যাম্বুলেন্স ডাকো, এক্ষুনি। তার গলার স্বরে এমন আতঙ্ক ছিল যে বড় বড় অফিসাররাও ছুটতে লাগল। কয়েক মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এলো। অর্জুন নিজে সীমাকে কোলে তুলে ভেতরে বসল, যেন সে কাঁচের পুতুল। সারা রাস্তা তার আঙ্গুল সীমার আঙ্গুল ধরে রইল, যেন ভয় ছিল ছেড়ে দিলে সে আবার হারিয়ে যাবে। হাসপাতালের সাবা দেয়াল, ওষুধের গন্ধ, মেশিনের বিপ বিপ শব্দ। ডাক্তাররা দৌড়ে এলো, পরীক্ষা হলো। অর্জুন বাইরে দাঁড়িয়েছিল, হাত কাঁপছে, কপালে ঘাম, আর চোখ দরজার দিকে। তার সারা জীবনের শক্তি, তার সমস্ত প্রশিক্ষণ, তার সমস্ত দাপট সব শেষ হয়ে গেছিল। সে শুধু একজন ভীত স্বামী ছিল। ডাক্তার বেরিয়ে এসে বললেন, ঘাবড়াবেন না, দুর্বলতা আর খিদের কারণে জ্ঞান হারিয়েছেন। অনেকদিন ঠিকমতো খাবার পাননি, শরীরে রক্তের অভাব আছে। এ কথা শুনতেই অর্জুনের মুষ্টি শক্ত হয়ে গেল, তার চোখে রক্ত উঠে এলো। খিদে? আমার স্ত্রী অভুক্ত ছিল? তার মনে হলো যেন কেউ তার বুকে আগুন ভরে দিয়েছে। সে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল, আর স্মৃতিগুলো ভাঙা কাঁচের মতো মাথায় বিঁধতে লাগল। সীমার হাসি, তার গয়না বেচা, স্টেশনে বিদায়, তার বলা হেরে ফিরো না, আর আজ সেই সীমা ভিক্ষা করছে। হঠাৎ অর্জুন মাথা তুলল, তার চোখে এখন আর জল ছিল না, শুধু আগুন ছিল। সে সাথে সাথে তার পিএকে ডাকল, পুরো রেকর্ড বের করো। ৩ বছরে ওর সাথে কি হয়েছে, কে ঘর কেড়েছে, কে ঋণ দিয়েছে, কে সাহায্য করেনি, সব খবর নাও। এক একটা নাম চাই, এক্ষুনি। তার গলায় এমন ঠান্ডা রাগ ছিল যে শ্রোতাদের শিরদাঁড়া কেঁপে গেল। সন্ধে পর্যন্ত পুরো রিপোর্ট সামনে ছিল। মহাজন হরিরাম যে সুদ বাড়িয়ে ঘর কেড়ে নিয়েছিল, পাড়ার প্রধান যে সাহায্যের বদলে ধাক্কা দিয়েছিল, রেশন ডিলার যে কার্ড থাকা সত্ত্বেও চাল দেয়নি, আর কিছু নোংরা লোক যারা একা মেয়ে মানুষ পেয়ে খারাপ নজরে দেখেছিল। অর্জুন প্রতিটি নাম পড়ছিল, আর প্রতিটি নামের সাথে তার মন আরও পাথর হয়ে যাচ্ছিল। সে টেবিলে ঘুষি মারল, সবাইকে তোলো, এক্ষুনি, এই মুহূর্তে। রাতে পুরো শহর নড়ে উঠল, পুলিশের জিপ ছুটল, হরিরামকে ঘর থেকে টেনে বের করা হলো। সে চাচাচ্ছিল, কি করেছি আমি? পুলিশ বলল, ডিএম সাহেব ডেকেছেন। এই নাম শুনেই তার রং উড়ে গেল। থানায় অর্জুন নিজে চেয়ারে বসেছিল, সামনে সেই লোকটা হাত জোর করে দাঁড়িয়েছিল যে একদিন সীমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। অর্জুন ধীরে বলল, মনে আছে তুমি একটা মেয়েকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিলে? হরিরাম কাঁপতে কাঁপতে বলল, সাহেব, ভুল হয়ে গেছে। অর্জুনের চোখ বরফের মতো ঠান্ডা ছিল। ভুল নয়, অপরাধ, আর তার শাস্তি পাবে। সেই রাতেই কেস দায়ের হল, সম্পত্তি বাজেয়াপ্ত, জেলের শিখ, যারাই সীমাকে কষ্ট দিয়েছিল সব ভেতরে। শহরে খবর ছড়িয়ে পড়ল, নতুন ডিএম বড় বড় লোকেদের জেলে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কেউ আসল কারণ জানত না। ওদিকে হাসপাতালে সীমার জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ মেলল, সামনে পরিষ্কার বিছানা, সাদা চাদর, এসির ঠান্ডা বাতাস। তার মনে হলো সে স্বপ্ন দেখছে। তারপর দেখল পাশের চেয়ারে অর্জুন বসে আছে,
মাথা নিচু, হাত তার হাতের ওপর রাখা, যেন ভয় সে আবার গায়েব হয়ে যাবে। সীমা ধীরে ডাকল, অর্জুন। অর্জুন সাথে সাথে মাথা তুলল, তার চোখ ভরে এলো। সে ঝুঁকে তার কপালে কপাল ঠেকাল। দুজনে কিছুক্ষণ কিছু বলতেই পারল না, শুধু কাঁদতে থাকল। 3 বছরের কষ্ট, খিদে, অপেক্ষা, একাকিত্ব সব চোখের জলে ধুয়ে যাচ্ছিল। অর্জুন বারবার বলছিল, আমাকে মাফ করে দাও সীমা, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। সীমা দুর্বল হাতে তার মুখ ধরল, না অর্জুন, তুমি তো আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে চলে গিয়েছিলে, দোষ তোমার নয়, ভাগ্যের ছিল। কিন্তু অর্জুন নিজেকে মাফ করতে পারছিল না। সে সেই মুহূর্তে প্রতিজ্ঞা করল, এখন থেকে এই জেলায় কোনো সীমা অভুক্ত ঘুমাবে না, কোনো নারী রাস্তায় আসবে না, যতদিন আমি এখানে আছি কেউ না। পরদিন খবরের কাগজে খবর ছাপল, ডিএম রেল স্টেশনের কাছে গরিবদের জন্য শেল্টার হোম, বিনামূল্যে খাবার আর নারী সুরক্ষা অভিযান শুরু করেছেন। লোকেরা প্রশংসা করছিল, কিন্তু কেউ জানত না যে এসব এক স্বামীর ভাঙা হৃদয়ের আগুন। সেই সন্ধ্যায় অর্জুন সীমাকে নতুন শাড়ি পরাল, তার চুল আঁচড়ে বেনি করে দিল, আয়নার সামনে দাঁড় করাল। সীমা নিজেকে চিনতে পারছিল না, তাকে আবার সেই পুরনো সীমার মতোই লাগছিল, কিন্তু চোখের গভীরে 3 বছরের ব্যথা চিরকালের জন্য বাসা বেঁধে নিয়েছিল। অর্জুন ধীরে বলল, চলো বাড়ি যাই। সীমা জিজ্ঞেস করল, কোন বাড়ি? অর্জুন হাসল, যেখানে তুমি আছো ওটাই আমার বাড়ি। কিন্তু তার মনে একটা ভয় এখনও ছিল। সীমা কি তাকে মন থেকে মাফ করতে পারবে? সে কি আবার আগের মতো বিশ্বাস করতে পারবে? কারণ ক্ষত সারে, কিন্তু দাগ থেকে যায়। আর এখন আসল পরীক্ষা ছিল ভালোবাসার, ক্ষমতার নয়। হাসপাতালের জানলা দিয়ে আসা হালকা রোদ সীমার মুখে পড়ছিল, সেই মুখ যা একসময় হাসিতে ভরে থাকত, তারপর সময় তাকে পুড়িয়ে দিয়েছিল, আর এখন আবার জীবনের দিকে ফেরার চেষ্টা করছে। অর্জুন সারা রাত তার কাছে বসেছিল, এক মুহূর্তের জন্য চেয়ার ছাড়েনি, যেন সে চোখের পাতা ফেললেই সীমা আবার কোথাও হারিয়ে যাবে। তার আঙুলগুলো এখনও সীমার হাত ধরেছিল, আর প্রতি কয়েক মিনিটে সে শুধু তাকে দেখে নিচ্ছিল, এটা নিশ্চিত করার জন্য যে সে সত্যিই এখানে আছে, কোনো স্বপ্ন নয়। সকালে যখন সীমার ঘুম ভাঙল, সে দেখল অর্জুন একইভাবে বসে আছে, চোখের নিচে গভীর কালি, চুল উস্কো খুস্কো, কিন্তু চেহারায় স্বস্তি, যেন 3 বছর পর কেউ তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। সীমা মৃদুস্বরে বলল, তুমি ঘুমাওনি? অর্জুন হাসল, ভয় লাগছিল, আবার যদি হারিয়ে ফেলি? সেই এক লাইনে যতটা ভয় ছিল, ততটা হয়তো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। কিছুক্ষণ দুজনে চুপ রইল, ঘরে শুধু মেশিনের বিপ শব্দ আর বাইরে থেকে আসা পাখির ডাক। তারপর সীমা ধীরে জিজ্ঞেস করল, তুমি এলে না কেন অর্জুন? 3 বছরে একবারও খবর নেই? তার গলায় অভিযোগ কম, ভাঙা ভাব বেশি ছিল। অর্জুনের মাথা নিচু হয়ে গেল। সে যেন এই প্রশ্নটা থেকেই পালাচ্ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি রোজ তোমাকে ফোন করতাম, কিন্তু নম্বর বন্ধ আসত। তারপর আমার ফোন চুরি হয়ে গেল, সব নম্বর চলে গেল। কোচিংয়ের পর ট্রেনিং, তারপর পোস্টিং, এত দৌড়ঝাঁপের মধ্যে ফিরে আসার ছুটিই পেলাম না। ভেবেছিলাম ডিএম হয়েই সবার আগে তোমাকে নিতে আসব, সারপ্রাইজ দেব, কিন্তু ভাগ্য। তার গলা ধরে এলো। সীমা তার চোখের দিকে তাকাল। সেখানে মিথ্যা ছিল না, শুধু অনুশোচনা ছিল, এত গভীর যে কোনো শাস্তির চেয়েও বড়। সে ধীরে বলল, আমি রোজ স্টেশনে যেতাম, প্রতিটা ট্রেনে তোমাকে খুঁজতাম। লোকেরা হাসত, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি ঠিক আসবে। অর্জুনের বুকটা যেন কেউ মুঠোয় পিষে দিল। সে সীমার কপালে চুমু খেল আর ফিসফিসিয়ে বলল, আমাকে মাফ করে দাও, প্লিজ। সীমা হালকা হাসল। পাগল, স্বামী স্ত্রীর মধ্যে মাফ চাওয়া হয় না, সাথে থাকা হয়। ব্যাস, ওটাই সেই মুহূর্ত ছিল যখন 3 বছরের সব দূরত্ব সত্যিই শেষ হয়ে গেল। কিছুদিন পর সীমা পুরোপুরি সুস্থ হয়ে গেল। অর্জুন তাকে নিজের সরকারি বাংলোতে নিয়ে গেল। বড় সাদা কোঠি, সামনে লন, গার্ড, গাড়ি। সীমা দরজায় দাঁড়িয়ে সব দেখতে লাগল। তার মনে পড়ল কখনো সে মাটির ঘরে থাকত, তারপর রাস্তায়, আর আজ এখানে। তার মনে হলো জীবন যেন তার সাথে মশকরা করেছে। কিন্তু অর্জুন তার হাত ধরে বলল, এসব তোমার জন্য হয়েছে, যদি তুমি গয়না না বেচতে তবে আমি এখানে থাকতাম না। সীমার চোখ ভরে এলো, কিন্তু এবার খুশির জল। ধীরে ধীরে জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে লাগল। কিন্তু অর্জুন বদলে গিয়েছিল। এখন সে শুধু অফিসার ছিল না, সে ব্যথা বোঝা মানুষ ছিল। সে প্রথম আদেশ দিল, রেল স্টেশনের কাছে বড় শেল্টার হোম তৈরি হবে,
যেখানে কেউ অভুক্ত ঘুমোবে না, প্রতিটি নারীর সুরক্ষা, প্রতিটি শিশুর খাবার আর পড়াশোনা। সে নিজে গিয়ে কাজ দেখল, ইট রাখালো, দেয়াল গাঁথল, আর যখন সেই জায়গা তৈরি হল তার নাম রাখল সীমা আশ্রয়গৃহ। উদ্বোধনের দিন পুরো শহর উপস্থিত ছিল, মিডিয়া, অফিসার, লোকজন, সবাই। কিন্তু অর্জুন মাইকে শুধু এইটুকু বলল, এটা আমার স্ত্রীর গল্প, আর আমি চাই না এই জেলায় আর কোনো সীমা তৈরি হোক। ভিড় হাততালি দিচ্ছিল, কিন্তু সীমার চোখে জল ছিল। তার মনে হচ্ছিল যেন তার কষ্ট অন্য কারো জীবন বাঁচানোর উশিলা হয়ে গেছে। সন্ধ্যায় দুজনে সেই রেল স্টেশনে গেল, সেই প্ল্যাটফর্ম, সেই পিলার যেখানে সীমা বসে থাকত। অর্জুন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, মনে আছে, এখানেই কথা দিয়েছিলাম। সীমা হেসে ফেলল, আর তুমি সত্যিই ডিএম হয়ে এলে? অর্জুন মজা করে বলল, একটু দেরি হয়ে গেল। সীমা তার হাত চাপল, কিন্তু এসেছ তো, এটাই ঠিক। বাতাসে ঠান্ডা আমেজ ছিল, ট্রেনের হুইসিল দূর থেকে শোনা যাচ্ছিল, লোকেরা ছুটছিল, জীবন আবার চলছে। কিন্তু এবার দুজনে একা ছিল না, সাথে ছিল। অর্জুন পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করল, যা সীমা বছরের পর বছর আগলে রেখেছিল। সে ছবিটা দেখল আর বলল, দেখো, এটা আমরা ছিলাম। আর এখন? সীমা বলল, এখনও ওটাই আছি, শুধু মজবুত হয়ে গেছি। দুজনেই হেসে ফেলল। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুন ধীরে বলল, ঈশ্বর অদ্ভুত, তাই না? আগে সব কেড়ে নেয়, তারপর সব ফিরিয়ে দেয়, যাতে আমরা অন্যদের কষ্ট বুঝতে পারি। সীমা তার কাঁধে মাথা রাখল, হয়তো এই জন্য, যাতে আমরা অন্য কারো জন্য আশা হয়ে উঠতে পারি। ট্রেন সামনে দিয়ে চলে গেল, বাতাসের জোর ঝাপটা এলো, সীমার আঁচল উড়ে অর্জুনের মুখে লাগল। অর্জুন সেটা ধরে ফেলল, আর সেই মুহূর্তে মনে হল যেন সময় অবশেষে দুজনকে সেখানেই এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে সব শুরু হয়েছিল। কিন্তু এবার হাত ছাড়ার জন্য নয়, চিরকালের জন্য ধরার জন্য। জীবন তাদের ফেলে দিয়েছিল ঠিকই, কিন্তু ভাঙতে পারেনি। আর এখন তারা দুজনে মিলে অন্যদের পড়ে যাওয়া থেকে বাঁচাবে। কারণ কখনো কখনো ঈশ্বর মানুষকে খিদে, কষ্ট আর একাকিত্বের আগুনে এই জন্যই পোড়ান, যাতে যখন সে ওপরে পৌঁছায় তখন শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য বাঁচে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।